বিধাতার কি আশ্চর্য মহিমা! যুদ্ধে যাওয়ার আগে আমরা কি আনন্দ করে এসেছিলাম একবার ভাবো। সবাই মিলে গান করতে করতে যুদ্ধে যোগদান করেছিলাম। আর আজকে দেখো, সেই আমরা কি অবস্থায় ফিরে যাচ্ছি। আমরা কি জানতাম বন্ধু যে আমাদের এই দুর্দশা হবে? আমরা নিশ্চিত ছিলাম যে আমরাই জিতব। আর সেটাই আমাদের কাল হলো। শত্রুপক্ষকে কখনোই দুর্বল ভাবা উচিত না, তাহলেই এই অবস্থা হবে। এই মুখ নিয়ে দেশে কি করে ফিরবো তাই ভাবছি। রবিন, আমার তো ফিরে যাবার মতো কোনো জায়গাই নেই। এই যুদ্ধ আমার ঘর বাড়ি টাকা পয়সা সব কেড়ে নিল। খুব খিদে পেয়েছে, সারা শরীর যন্ত্রণায় ভরে আছে। আমি আজ রাতটা এখানেই বিশ্রাম নেব বন্ধুরা। হ্যাঁ, আমিও আর হাঁটতে পারছি না। আমার সঙ্গে কিছু বেঁচে যাওয়া পাউরুটি আছে, সেগুলো খেয়ে চলো আজকের রাতটা এখানেই বিশ্রাম নিয়ে নিই। তোমরা খেয়ে একটু বিশ্রাম নাও তো, আমি ততক্ষণে আশপাশের জঙ্গলের অবস্থাটা একটু দেখে নিই। এত রাতে একলার কোথাও যেও না, কাল সকালবেলা না হয় আমরা আবার বেরিয়ে পড়ব। আর তাছাড়া আমরা যুদ্ধে হেরে যাওয়া গরিব সৈনিক, আমাদের আর কি হবে? না না, তবু আমি এখন জেগে আছি। তোমরা বিশ্রাম নাও, তারপর না হয় আমি ঘুমোবো, কেউ একজন উঠবে। এইভাবে পালা করে শুতে হবে। আচ্ছা, তাই হবে। ওরে বাবা, কে 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 তুমি? এখানে কি করে এলে? এক্ষুনি এখান থেকে বিদায় হও বলছি, না হলে। তোমার কোনো ভয় নেই বন্ধু, আমি জাদুকর হেভেন। আমি তোমার কোনো ক্ষতি করব না। জাদুকর? আপনি জাদু জানেন? ক্ষমা করবেন, নিজের অজান্তে আপনাকে অনেকগুলো খারাপ কথা বলে ফেলেছি। আমি তাতে কিচ্ছু মনে করিনি, কিন্তু এত রাতে এই গভীর জঙ্গলে তোমরা কি করছো? আসলে আমাদের কোথাও যাবার জায়গা নেই, তাই আমরা তিন বন্ধু এখন জঙ্গলেই আশ্রয় নিয়েছি। আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসুন আসুন, এই পাথরের ওপর বসে বিশ্রাম নিন। আমি তোমার অমায়িক ব্যবহারে খুবই খুশি। এই নাও, এই দড়িটা হাতে বেঁধে তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। এই লাল দড়িটা বেঁধে আমি যেখানে ইচ্ছে যেতে পারি? আপনি আমার প্রণাম নেবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি তাহলে আজ আসি। আসুন আসুন বাবা, আপনি আমার গরম কাপড়খানি গায়ে জড়িয়ে বসে একটু বিশ্রাম নিন। আমি তোমার আতিথেয়তায় খুব খুশি বন্ধু। এই নাও। এই থলি থেকে তোমার যখনই প্রয়োজন হবে তখনই টাকা পয়সা সব পাবে, যত্ন করে রেখো।
আপনি কে? আমি জাদুকর হেভেন। তুমি কে? আমি রবিন, যুদ্ধে হেরে যাওয়া এক সৈনিক। আপনি অনেক দূর থেকে এসেছেন, একটু বিশ্রাম নিন। তুমি খুবই ভালো। এই নাও। এই বাঁশি তুমি যখনই বাজাবে তখনই তোমার সাহায্যের জন্য অনেক অনেক লোক পাবে। কাল রাতে একটা অদ্ভুত কাণ্ড হয়ে গেল। একজন জাদুকর এসেছিল আমার কাছে। তো এত রাতে এই গভীর জঙ্গলে তোমরা কি করছো? আসলে আমাদের কোথাও যাবার জায়গা নেই, তাই আমরা তিন বন্ধু এখন জঙ্গলেই আশ্রয় নিয়েছি। আপনি আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আসুন আসুন, এই পাথরের ওপর বসে বিশ্রাম নিন। আমি তোমার অমায়িক ব্যবহারে খুবই খুশি। এই নাও, এই দড়িটা হাতে বেঁধে তুমি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারো। এই এই লাল দড়িটা বেঁধে আমি যেখানে ইচ্ছে যেতে পারি? আপনি আমার প্রণাম নেবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি তাহলে আজ আসি। হ্যাঁ, জাদুকর হেভেন আমার কাছেও এসেছিলেন। আরে কি অদ্ভুত কাণ্ড! উনি তো আমার কাছেও এসেছিলেন। এই দেখো আমার থলিটা, এই থলিটা উনি দিয়েছেন। আর এই যে আমাকে দিয়ে গেছেন লাল দড়ি, আমার বাঁশি। আমার মনে হয় স্বয়ং ঈশ্বরই এসেছিলেন জাদুকরের রূপ ধরে। উনি চান যাতে আমরা তিন বন্ধু সারা জীবন একসঙ্গে থাকি। ঠিক বলেছ বন্ধু। তাই আমাদের তিনজনকে এমন উপহার দিয়ে গেছেন যাতে আমাদের সারা জীবন কোনো অসুবিধে না হয়। আমরা যদি সত্যি একসঙ্গে থাকি তাহলে আমরা বিশ্ব জয় করতে পারবো। তাহলে চলো, আজ থেকে আমরা তিন বন্ধু সমস্ত দুঃখ কষ্ট ভুলে পৃথিবীর নতুন রূপ দেখতে বেরিয়ে পড়ি। পৃথিবীর রূপ? হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন সব জায়গায় আমরা যাব, আমাদের কেউ আর আটকাতে পারবে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিন উপকরণ এখন আমাদের হাতের মুঠোয় তো। ঠিক আছে, তাহলে তাই চলো। মাইক, রবিন, অনেকদিন হলো আমরা বাড়ি ছাড়া হয়েছি। এবার নিজেদের থাকার জন্য একটা বাড়ি বানালে কেমন হয় বন্ধু? হ্যাঁ, একটা নিজের বাড়ি বানাতে হবে। আমি বাঁশি বাজিয়ে লোক আনছি, ওরাই আমাদের জন্য সুন্দর বাড়ি বানিয়ে দেবে। মাইক, রবিন, শুনেছি আমাদের পাশের দেশের রাজামশাই নাকি খুব ভালো মানুষ। চলো চলো একবার ওনার সঙ্গে আলাপ করে আসি। হ্যাঁ, শুনেছি ওনার একটি সুন্দরী যুবতী কন্যাও আছে। সেসব থাক, আগে চলো রাজার সঙ্গে আলাপটা সেরে আসি। আসুন আসুন আসুন, আপনাদের কথা লোকমুখে অনেক শুনেছি। ভাবছিলাম একদিন আলাপ করতে যাব, তা ভালোই হলো আপনারা স্বয়ং এখানে চলে এসেছেন। আসন গ্রহণ করুন। আমাদের পরম সৌভাগ্য রাজামশাই,
আপনার মতন একজন গুণী রাজার সঙ্গে আলাপ করতে পেরে আমাদের সত্যি খুব ভালো লাগছে। আপনার আতিথেয়তায় আমরা খুব খুশি হয়েছি রাজামশাই। একদিন আপনিও আমাদের রাজ্যে আসুন, আমাদের সেবা করার সুযোগ দিন। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু তার আগে আমি চাই যে আপনারা কিছুদিন আমার অতিথি হয়ে এখানে থাকুন, এখানকার শোভা দেখুন, তারপর না হয় আমি একদিন যাব আপনাদের কাছে। বাবা, আমায় ডেকেছো? হ্যাঁ মা, এদিকে এসো। এরা হলেন আমাদের অতিথি, এনাদের সেবা যত্ন করে দেখাশোনার ভার আমি তোমার উপরই দিলাম। আর এই হলো আমার একমাত্র কন্যা রোজি। তুমি চিন্তা করো না বাবা, আসুন আপনাদের থাকার ব্যবস্থা করে দিই। শুনেছি তোমরা খুব বড় যোদ্ধা। যুদ্ধের সময় যে দেশ জেতে সেই দেশের হাতে আর তাদের সৈন্যদের কাছে অনেক টাকা পয়সার উপায় হয়, বলো? হ্যাঁ হয়, তবে সব সময় নয়। আমরা যখন হেরে যাই তখন আমাদের কাছে কিচ্ছু থাকে না। তাহলে এত বড় প্রাসাদ, এত সুন্দর জামা কাপড় কোথায় পেলে তোমরা? আরে এইসব তো ওই জাদুকর বাবার দেওয়া। ও তাই, ঠিক আছে, আমি এখন যাই। রাতে সবাই আজ একসঙ্গে আহার করব, কেমন? আচ্ছা রাজকুমারী। শোনো, আজ রাতে মাইক এখানে খেতে আসবে। ওর কাছে যেই থলিটা আছে ঠিক সেই রকম দেখতে একটা থলি আমাকে এক্ষুনি এনে দাও, শিগগিরই যাও। কি সৌভাগ্য আমার! রাজকুমারী রোজি আজ নিজে আমাকে নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছেন। এই আমার পরম পাওয়া। আপনি যে এখানে এসেছেন এতেই আমি আপ্লুত। আসুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। আপনার এই আতিথেয়তা আমি মনে রাখবো রাজকুমারী। কাল সকালে আমরা আমাদের দেশে ফিরে যাব, আবার পরে দেখা হবে। আজ আসি। বেশ, সাবধানে যাবেন। মাইক, কি হয়েছে? টাকা বেরোচ্ছে না? আচ্ছা মাইক, এই থলি নিশ্চয়ই বদলে গেছে। আমায় মনে করে বলো, তুমি এই থলি নিয়ে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, মনে পড়েছে, কাল রাজকুমারীর কাছে। তার মানে ওই আমার থলিটা। ইস, এত লোভী আমি ভাবতেই পারছি না। তুমি চিন্তা করো না, আমি দড়ি হাতে বেঁধে এক্ষুনি ওর প্রাসাদে গিয়ে থলিটা নিয়ে আসছি।
তোমরা কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি বাঁশি বাজিয়ে লোক নিয়ে গিয়ে তোমাদের থলি আর দড়ি ফেরত নিয়ে আসবো। এই মুহূর্তে যদি আমার বন্ধুদের সব জিনিস ফেরত না পাই, তাহলে এই প্রাসাদের অস্তিত্ব আমি ধূলিসাৎ করে দেব। রোজিমা, এসব তুমি কি করেছো? এক্ষুনি ওদের জিনিস ফেরত দিয়ে দাও। কিচ্ছু চিন্তা করো না, শুধু আজকের রাতটা হতে দাও। আমার দোষেই আজ আমাদের এই অবস্থা হলো। আবার আমরা আগের মতো সর্বহারা হয়ে গেলাম। আমায় আমায় তোমরা ক্ষমা করে দাও। এসব না ভেবে এখন কি করব তাই ভাবো। এখন যদি আমরা আবার সেই জাদুকরকে একবার পেতাম। সৌভাগ্য অনেকের সহ্য হয় না, তোমাদেরও সেই এক অবস্থা। এখন কি করব বন্ধু? এই এক ঝুড়ি লেবু আর আপেল দিলাম। এই আপেল খেলে রাজকুমারীর নাক লম্বা হবে, আর লেবু খেলে নাক পুনরায় ঠিক হয়ে যাবে। বুঝেছি, এক্ষুনি যাচ্ছি আপেল আর লেবু নিয়ে। ফল নেবে, ফল, তাজা তাজা বড় বড় আপেল নিয়ে যাও। এই দেশের সুন্দর মেয়ে রাজকুমারীর জন্য সব থেকে দামি সুন্দর ফল নিয়ে এসেছি, নিয়ে যাও। তাজা তাজা বড় বড় আপেল, ফল নেবে, ফল। এই ফলওয়ালা, আমাকে ওই সব কটা আপেল এক্ষুনি দাও। এই নিন রাজকুমারী। বাবা, ও বাবা, এক্ষুনি এসো, দেখো আমার কি হলো। কি হলো? কাঁদিস না মা, কাঁদিস না। এক্ষুনি রাজবৈদ্য আসবেন, সব ঠিক হয়ে যাবে। মহারাজ,
নিশ্চয়ই রাজকুমারী এমন কোনো অপরাধ করেছে যার অভিশাপে এমন হয়েছে। কিন্তু রাজবৈদ্য মহাশয়, আমার মেয়ে তো সেরকম কোনো ভুল করেনি। করেছে মহারাজ। 3 জন সহজ সরল মানুষের সম্পদ চুরি করেছে, এটা ঘোরতর অপরাধ। এ কি, এসব তুমি কি বলছো? কে তুমি? আমি কে আপনাকে জানতে হবে না, তবে রাজকুমারী যদি অপরাধ স্বীকার করে সবাইকে তাদের জিনিস ফেরত দিয়ে দেয়, তাহলে আমি রাজকুমারীর ওই লম্বা নাক ঠিক করে দিতে পারি। আমি এক্ষুনি সব জিনিস ফেরত দিয়ে দিচ্ছি। এবার আমার নাক ঠিক করে দাও। বলো, আর কোনোদিন এরকম ভুল করবে না? না না, আর কখনো করব না। এই যে লেবুটা খাও। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের যে গল্পটা শোনাবো তা আজ থেকে বহু বছর আগে স্বপ্নপুরী রাজ্যের রাজা বলরামচন্দ্রের একমাত্র কন্যা ইলাবতীর স্বয়ম্বর সভার ঘটনা। ওই দেখো, ইলাবতী তার সখীদের সাথে রাজবাড়ির বাগানে বসে গল্প করছে। আজ যে তোমার স্বয়ম্বর সভা বসবে গো রাজকুমারী। রাজকুমারীরা কত দূর দূর দেশ থেকে, কত ভিন্ন ভিন্ন রাজ্য থেকে এসেছেন। তোমার তো এবার বিয়েই হয়ে যাবে, আর তুমি আমাদেরকে ছেড়ে চলে যাবে শ্বশুর বাড়ি। তাই বড্ড মন কেমন করছে গো। হ্যাঁ রে, তোদের সাথে আর মন খুলে গল্প করতে পারবো না, খেলতেও পারবো না, এই ভেবে আমারও মনটা খুব খারাপ লাগছে রে। তুমি এমন করে বলছো কেন গো? যখন তুমি এখানে বেড়াতে আসবে তখন আবার আমরা তোমার সঙ্গে খেলবো, গল্প করব, আর তাছাড়া তোমার সাথে তো আমরাও দেখা করতে যাব, তাই না? কি রে, তোরা কি বলিস? বল বল। হ্যাঁ, একদম তাই। তুমি কোনো দুঃখ করো না, তুমি কোনো দুঃখ করো না, একদম তাই, ঠিক কথা। বেশ, তবে তাই হবে। মাইলা, আয় মা আমার, তোর মাথায় আমি এই সুগন্ধি তেলটা মাখিয়ে দিই। কত দেশ দেশান্তরের রাজকুমারীরা এসেছে আজ তোর স্বয়ম্বর সভাতে তোকে বিয়ে করতে। তোর রূপ যেন তাদের সামনে একেবারে ঝলমলিয়ে ওঠে। হ্যাঁ মা, সেসব তো ঠিকই আছে, কিন্তু মা, কোন রাজপুত্রকে আমি বিয়ে করব বলো তো? শোনো আমার পাগল মেয়ের কথা। তাকেই তুই বিয়ে করবি, যাকে তোর পছন্দ হবে। আমি সভায় আগত সকল রাজকুমারদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের আতিথেয়তায় বোধ করি কোনো প্রকার ত্রুটি হয়নি। আমার কন্যা রাজকুমারী ইলাবতী আর কিছুক্ষণের মধ্যেই সভায় উপস্থিত হবে। রাজকুমারী ইলাবতী রাজ দরবারে প্রবেশ করছেন। এসো মা, এবারে তুমি তোমার পছন্দ মতো যে কোনো রাজকুমারের গলায় মাল্যদান করতেই পারো। এসো। অভিনন্দন মহারাজ। হ্যাঁ মহামন্ত্রী, আপনাকেও অভিনন্দন। আজ বেলা 2 ঘটিকায় ইলাবতীর সঙ্গে চন্দ্রকোনা রাজ্যের রাজা মহারাজ শ্রী ইন্দ্রজিতের শুভ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হবে। মহামন্ত্রী, আপনি এক্ষুনি রাজবৈদ্যকে খবর দিন
বলুন আমার মেয়ের এই অবস্থা। হ্যাঁ মহারাজ, আমি এখনই নিজে গিয়ে রাজবৈদ্যকে নিয়ে আসছি, আপনি কোনো চিন্তা করবেন না। অতিরিক্ত উত্তেজনার বশে মাথা ঘুরিয়ে জ্ঞান হারিয়েছেন। চিন্তার কিছু নেই মহারাজ, কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে ওনার। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলেই রাজকুমারী মা আমার ঠিক হয়ে যাবেন। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। চলো আমরা সবাই এখান থেকে যাই। এখন লীলাবতী বিশ্রাম নিক। রাজকুমার ইন্দ্রজিৎ, আপনিও আসুন, একটু বিশ্রাম নিয়ে নেবেন। ঠিক আছে মহারাজ, চলুন। সর্বনাশ হয়ে গেছে গো মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। মহারাজ, রাজকুমারীর জ্ঞান ফিরেছে কিনা দেখতে আমি রাজকুমারীর ঘরে গিয়েছিলাম, গিয়ে দেখি রাজকুমারী তার ঘরেই নেই। সে কি, ইলামা তার ঘরে নেই? এসব কি কথা বলছো তুমি দাসী? তাহলে গেল কোথায় সে? মহারাজ চলুন না, একবার গিয়েই দেখি। হয়তো রাজকুমারী তার ঘরের সামনের ঝুল বারান্দায় আছে। হ্যাঁ মহামন্ত্রী, আপনি ঠিক বলেছেন, চলুন একবার গিয়ে দেখি। আমার ইলা কোথায় গেল? আমার মেয়েটা এই অসুস্থ শরীর নিয়ে কোথায় গেল? আমি জানি মহারাজ, ইলাবতী কোথায় আছে। আপনি জানেন আমার ইলামা কোথায়? আমায় বলুন। হ্যাঁ আমি জানি। এই যে ছুরিটি দেখছেন, বল্লভপুর রাজ্যের দক্ষিণে যে পর্বত আছে, সেখানে হিড়িম্বাসুর নামে এক রাক্ষস থাকে। এ ছুরি তারই। কিন্তু আপনি এত নিশ্চিত হয়ে কি করে বলছেন যে এটা ওই হিড়িম্বাসুরের কাজ? আজ থেকে প্রায় 10 বছর আগে হিড়িম্বাসুর আমার পিতার একমাত্র বোন। রাজকুমারী প্রিয়দর্শিনীর বিবাহের সময়ও আমার পিসিকে এইভাবেই অপহরণ করে নিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে আমার পিতা মহারাজ প্রতাপাদিত্য নিজের প্রাণ হারান। তাহলে আমার মেয়ের কি হবে? কোনো চিন্তা করবেন না মহারাজ, ওই শয়তান হিড়িম্বাসুরের কবল থেকে রাজকুমারীকে উদ্ধার করতে আমি নিজে যাব। কিন্তু এতে আপনার যদি কিছু হয়ে যায় রাজকুমার ইন্দ্রজিৎ, তাহলে তো আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। না 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 না, আপনি যাবেন না। আমি বরং আমার পুরো সৈন্যবাহিনী নিয়ে ওই হিড়িম্বাসুরের উপর আক্রমণ করব। একদমই না মহারাজ, আপনি নন, আমিই যাব। আমাদের বিবাহ যদিও সম্পূর্ণ হয়নি, তবুও ইলাবতীকে আমি নিজের স্ত্রী মনে করি। আপনার কন্যার সাথে এখন ইলাবতী আমাদের রাজ্যের রানীও বটে, আর তার স্বামী হিসেবে তাকে উদ্ধার করার দায়িত্ব আমারই ওপর বর্তায়। ঠিক আছে, আপনি যখন বলছেন তবে তাই হোক। ইন্দ্রজিৎ ঘোড়ার পিঠে চড়ে এরপর ইলাবতীকে উদ্ধার করতে বেরিয়ে পড়েন। কত নদী, পাহাড়, পর্বত অতিক্রম করে শেষে পৌঁছলেন একটি ভগ্ন মন্দিরের সামনে। অনেকটা পথ আসলাম, রাতও হয়েছে অনেকটা, একটু বিশ্রাম নিয়ে নি। এই মন্দিরে আজ রাতটা কাটিয়ে না হয় কালকে আবার যাত্রা শুরু করব। আমি তোমাকে সাহায্য করতে এসেছি, দয়া করে মেরো না। ও মা, এ কি শুনছি আমি? তুমি মানুষের মতো কথা বলতে পারো? তুমি আমাকে সাহায্য করতে চাও একটা পেঁচা হয়ে? আমি কে, কি জন্য যাচ্ছি তুমি জানো? আমি জানি গো, সব জানি। তুমি চন্দ্রকোনা রাজ্যের রাজা ইন্দ্রজিৎ। হিড়িম্বাসুরের কবল থেকে তুমি তোমার স্ত্রী ইলাবতীকে উদ্ধার করতে চলেছো। হ্যাঁ, কিন্তু কে তুমি? তুমি কে বলো? এসব কথা তুমি জানলে কি করে? আমি হলাম চণ্ডালী, রূপসাগর রাজ্যের রাজকন্যা। ওই হিড়িম্বাসুর আমাকেও বিবাহের দিন অপহরণ করে নিয়ে গিয়েছিল। কি বলছো কি তুমি? তুমি রূপসাগর রাজ্যের রাজকন্যা চন্দ্রালী? কিন্তু তোমার এমন অবস্থা হলো কি করে? ও যখন আমায় অপহরণ করে নিয়ে যায়, তখন আমার পিতা আমাকে উদ্ধার করতে গিয়েছিলেন। ওই শয়তান আমার পিতাকে বলে তার রাজ্যের যত যুবক ছেলে আছে প্রত্যেক সপ্তাহে তাদের একজন করে তার কাছে পাঠাতে হবে। এমন কেন? সে তার দেবতা বক্রাসুরের পূজায় ওই সব যুবকদের বলি দেবে, আর যুবকদের বলি দিলে নাকি তার শক্তি দ্বিগুণ বেড়ে যাবে, এবং এইভাবে সে
শক্তিমান হয়ে যাবে। কিন্তু এই জঘন্য প্রস্তাবে আমার পিতা রাজি হয়নি। তাই সে আমার চোখের সামনে আমার পিতাকেও হত্যা করে এবং আমাকে পেঁচা বানিয়ে দেয়। আমি ওই শয়তান হিড়িম্বাসুরকে তো ছাড়বই না। না না না, অস্ত্র দিয়ে তুমি ওকে হত্যা করতে পারবে না কিছুতেই। কোনো অস্ত্রের আঘাতেই ওর মৃত্যু নেই। তাহলে তুমিই বলে দাও, আমি কিভাবে ওকে হত্যা করতে পারবো, কিভাবে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো? সেটা তো আমি জানি না, আর এই ব্যাপারেও আমি কিছু বলতে পারবো না। সেটা জানে একমাত্র মিতালিগড় রাজ্যের মধুসূদন কামারের বাড়ির কালো গরু। কোথায় এই মিতালিগড় রাজ্য? এখান থেকে পূর্ব দিকে এগিয়ে গেলে একটি পর্বত পড়বে, তার ঠিক পিছনেই মিতালিগড় রাজ্য। অনেক ধন্যবাদ তোমাকে রাজকুমারী, অনেক ধন্যবাদ। আরো শোনো, আমার মতো আরো 15 জন রাজকন্যাকে ওই হিড়িম্বাসুর এরকম পেঁচা, হরিণ, শিয়াল এসব বানিয়ে দিয়েছে। যদি তুমি ওকে হত্যা করতে পারো, তবেই আমরা সবাই আবার আগের রূপ ফিরে পাবো। একে তুমি কে? কি চাও? কেন এখানে ধরে এনেছো আমাকে? আমার পিতা, আমার স্বামী তোমাকে কিছুতেই ছাড়বে না। তোমার মৃত্যু অনিবার্য। আমি হিড়িম্বাসুর। আমার দেবতা বক্রসুরের পুজোর জন্য তরতাজা যুবকদের বলি দিতে হবে, তাই আমি এখানে তোমাকে নিয়ে এসেছি। মানেটা কি? যুবকদের বলি দিতে হবে বলে আমাকে কেন তুমি এখানে তুলে নিয়ে এসেছো? আমি কি যুবক? যখন তোমাকে উদ্ধার করতে তোমার স্বামী এবং তোমার পিতা এখানে আসবে, তখন আমি তাদের শর্ত দেব যে তাদের রাজ্যের সমস্ত যুবককে প্রতি সপ্তাহে একজন একজন করে আমার কাছে পাঠাতে হবে। ওরা তোমার এই নোংরা শর্ত কোনো দিনও মেনে নেবে না। তুমি আমাকে অপহরণ করে নিজের মৃত্যুকে নিজেই আহ্বান করছো। ওরে বোকা মেয়ে, ওরা আমার কিচ্ছু করতে পারবে না, কিছুই না। আমি অমর। দেখতে চাও? তবে দেখো, ওই যে তরোয়ালটা দেখেছো, ওটা দিয়ে আমার গলা কেটে দাও। দাও কেটে আমার গলা, দেখো আমি মরি কিনা। কি হলো? কি হলো? এত ভাবছো কেন? যাও, তরোয়ালটা দিয়ে আমার গলা কাটো, দেখো। ওকে, তোমার ওই বুকের মাঝখানের চোখটা বন্ধ হলো না কেন? আমার ওই চোখ কখনো বন্ধ হবে না। তুমি তরোয়াল চালাও, এত প্রশ্ন করছো কেন? যেটুকু বললাম সেটুকু করো, করো বলছি। বলেছিলাম না? আমি বলেছিলাম তো, আমি কখনোই কোনো অস্ত্রের আঘাতে মরবো না, বুঝলে? তুমি জানো, তুমি আমার গলা কেটে আমার শক্তি দ্বিগুণ বাড়িয়ে দিলে। যতবার আমার গলা কাটা যাবে, ততবার আমার শক্তি দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। ওদিকে ইন্দ্রজিৎ মিতালিগড় রাজ্যে উপস্থিত হয়। রাস্তায় একটি লোককে ডেকে জিজ্ঞেস করল, শুনছেন? ও মশাই, শুনছেন? হ্যাঁ, বলো ভাই। তোমাকে তো দেখে কোনো উচ্চ রাজবংশের পুরুষ বলে মনে হচ্ছে। তুমি কে ভাই? আর এখানে কি করতে এসেছো? কি প্রয়োজন?
আমি চন্দ্রকোনা রাজ্যের রাজা, আমার নাম ইন্দ্রজিৎ। এখানে মধুসূদন কামারের বাড়িটা কোথায় বলতে পারবেন? ওনার সঙ্গে আমার খুবই দরকার। ও নিশ্চয়ই নিশ্চয়ই, কেন পারবো না, চলুন চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি মধুসূদনের বাড়িতে। চলুন তবে, আপনাকে অনেক ধন্যবাদ। ও মধুসূদন ভাইয়া, কোথায় গেলে? ও মধুসূদন, দেখো দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে। কে? নিমাই এলে? হ্যাঁ গো, তবে আমি একা নই গো। নমস্কার, আমি ইন্দ্রজিৎ, আমি চন্দ্রকোনা রাজ্যের রাজা। আপনার যে কালো গরুটি আছে, আমাকে তার কাছে একবার নিয়ে চলুন না। আমার তার সাহায্যের বিশেষ প্রয়োজন। একটু নিয়ে চলুন না আমাকে তার কাছে, একটু নিয়ে চলুন না। হ্যাঁ, বলেন কি রাজা মশাই? আমার গরু আপনাকে কি সাহায্য করতে পারে? শুনুন তবে, তুমি আমাকে সাহায্য করতে চাও একটা পেঁচা হয়ে? আমি কে, কি জন্য যাচ্ছি তুমি জানো? তুমি চন্দ্রকোনা রাজ্যের রাজা ইন্দ্রজিৎ। হিড়িম্বাসুরের কবল থেকে তুমি তোমার স্ত্রী ইলাবতীকে উদ্ধার করতে চলেছো। তাহলে তুমিই বলে দাও, আমি কিভাবে ওকে হত্যা করতে পারবো, কিভাবে আমার স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবো? সেটা তো আমি জানি না, সেটা জানে একমাত্র মিতালিগড় রাজ্যের মধুসূদন কামারের বাড়ির কালো গরু। হে ভগবান, এসব কি বলছেন আপনি? কি বলছেন? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। তবে তো এ রাক্ষস আমাদেরও ক্ষতি করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে রাজা মশাই, আপনি আমার সঙ্গে আসুন। ওই যে রাজা মশাই, ওই যে আমার কালো গরু। আসুন রাজা ইন্দ্রজিৎ, আসুন। আপনি কেন আমার কাছে এসেছেন তা আমি জানি। তুমি জানো যখন সবই, তখন বলেই দাও কিভাবে আমি ওই হিড়িম্বাসুরের বিনাশ করব। আমার হাতে সময় খুব কম, একটু বলে দাও আমায়। দেশের উত্তরের পর্বত শৃঙ্গের সবচেয়ে উঁচু যে শৃঙ্গটি আছে, সেখানে আছেন এক মুনি। সেই মুনির দেহরক্ষীকে হত্যা যদি করতে পারেন, তাহলেই আপনি পাবেন হিড়িম্বাসুরের প্রাণ শক্তি। তোমাকে অশেষ ধন্যবাদ। এখন তাহলে আমি আসি। হাম্বা হাম্বা। এই তো সেই পর্বত শৃঙ্গ, এখানেই আছেন সেই মুনি। কি যেন বেশ বলেছিল ওই মধু কামারের গরুটি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে উঁচু শৃঙ্গ, সবচেয়ে উঁচু শৃঙ্গটিতেই রয়েছেন সেই মুনি। ওই তো ওই শৃঙ্গটাই তো বোধহয় সব থেকে বড়। আমাকে তো ওখানেই যেতে হবে। যাই আমি তাহলে। ইন্দ্রজিৎ মুনির কাছে উপস্থিত। ধ্যানমগ্ন মুনি ধীরে ধীরে চোখ মেলে তাকালেন। আসুন আসুন রাজা ইন্দ্রজিৎ, আপনি হলেন এই নিয়ে 101তম রাজা, যিনি হিড়িম্বার প্রাণ শক্তি নিতে এসেছেন। আপনি আমাকে দয়া করে বলুন, কিভাবে আমি ওই হিড়িম্বাসুরের প্রাণ শক্তি পেতে পারি? আপনাকে আমার দেহরক্ষীকে হত্যা করতে হবে, তবেই আপনি হিড়িম্বাসুরের প্রাণ শক্তি পাবেন। আপনার দেহরক্ষী? হ্যাঁ, ওই যে দেখছেন অত্যন্ত বিষধর সর্প, সেই হলো আমার দেহরক্ষী। আর সে অত্যন্ত শক্তিশালীও বটে। ওর এক ছোবলেই আপনার মৃত্যু হতে পারে। অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এবং বিবেচনার সঙ্গে ওর সাথে মোকাবিলা করতে হবে। আমি আমার সর্বশক্তি দিয়ে আপনার দেহরক্ষীর মোকাবিলা করতে প্রস্তুত। বা চমৎকার, আপনি সত্যিই খুব শক্তিশালী পুরুষ। এর আগে কেউই আমার দেহরক্ষী সর্পটিকে হত্যা করতে সক্ষম হয়নি। এখন আমি আপনাকে দেব হিড়িম্বাসুরের প্রাণ ভ্রমরা। এই নিন, এতেই রয়েছে হিড়িম্বাসুরের প্রাণ শক্তি। এই কৌটোর মধ্যে যে মৌমাছিটি রয়েছে,
তার বিনাশ হলেই হিড়িম্বাসুরের বিনাশ হবে। ধন্যবাদ মুনি। তথাস্তু। এ কি হচ্ছে? মাথাটা কেমন যন্ত্রণা করছে। কি হলো? কি হলো আমার? এ কি বুঝতে পারছি না তো। এ কি? তোমার মৃত্যু যে ঘনিয়ে আসছে। মৃত্যু আসন্ন হলে এমনটা হয়, এটা তারই লক্ষণ। চুপ, একদম চুপ। আমি অমর, আমি অমর, আমি হিড়িম্বাসুর। আমি, আমার মৃত্যু কোনো দিনও হবে না, বুঝেছ? তুমি অমর কে বলেছে? তোমার কোনো অস্ত্রাঘাতে মৃত্যু নাই হতে পারে, কিন্তু অন্য কোনো উপায়ে তোমার মৃত্যু তো হতেই পারে। থামো ইলাবতী, থামো, চুপ করো, নয়তো এখনই আমি তোমাকে মেরে ফেলবো, বুঝেছ? থামো। আমায় তুমি কখনোই মারতে পারবে না, কারণ আমাকে মারলে যে তোমার কোনো শর্তই পূরণ হবে না। মরবে তুমি, তাও আজই মরবে। আমাকে মারতে পারবে এমন কেউ নেই, কেউ মারতে পারবে না আমাকে, কেউ মারতে পারবে না আমাকে। ইলাবতীকে আমার কবল থেকে উদ্ধার করতে এসেছিস তুই? নিজের মৃত্যুকে নিজে ডেকে এনেছিস আমার হাতে। তোর মৃত্যু ঘটবে আজ, বুঝলি? আজ তোর মৃত্যু ঘটবে আমার হাতে। অযথা বাক্য ব্যয় না করে এসো তো দেখি বাছা, কে কার মৃত্যুদূতকে নিয়ে এসেছে। না 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 না, আমি ছাড়বো না তোকে। তুই এখান থেকে কিছুতেই ইলাবতীকে নিয়ে যেতে পারবি না, কিছুতেই পারবি না তুই। আমি তোদের দুজনকেই মেরে ফেলবো, আমি দুজনকেই মেরে ফেলবো তোদের। ওর মাথা ছিল না, ওর মাথা যদি কাটা যায় তবে আবার ওর নতুন মাথা জন্ম নেবে। আর শোনো, সঙ্গে সঙ্গে ওর শক্তির দ্বিগুণ বেড়ে যাবে। এই নে শয়তান। স্বপ্নপুরীতে ফিরে আসার পর ইন্দ্রজিৎ ও ইলাবতীর অসম্পূর্ণ বিয়ে পুনরায় অনুষ্ঠিত হল। সারা রাজ্যে খুশির বন্যা বয়ে গেল। শেষে কিনা মন্ত্রী তুমি? আমি তো ভাবতেই পারছি না, এতদিন ধরে আমাদের নুন খেয়ে সেই তুমি কিনা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। না মানে মহারাজ। চুপ, একটাও কথা বলবে না। তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। রাজ্যের কোষাগার দেশের মানুষের জন্য, তাদের কল্যাণের জন্য রাখা থাকে, আর তোমার এত লোভ যে সেই কোষাগার থেকে তুমি চুরি করলে। সেই মন্ত্রী, আমায় যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। হ্যাঁ, শাস্তি তো তোমায় পেতেই হবে মন্ত্রী, না হলে আমি শান্তি পাবো না। সবার সামনে যে তোমায় শাস্তি দিচ্ছি না, এই তোমার ভাগ্য ভালো। আজ্ঞে মহারাজ, আপনি যা বলবেন তাই শিরোধার্য। কাল তুমি এই দেশ থেকে বিদায় নেবে, আর কোনোদিন যেন চন্দ্রনাথ নামের কোন মন্ত্রী এই দেশে না থাকে। না না মহারাজ, এত বড় শাস্তি আমায় দেবেন না। এখনই এই দেশ ছাড়া হোক, এই আমার আদেশ। এই হলেন আজ থেকে আনন্দনগরের নতুন মন্ত্রী শ্রী কৈলাসনাথ। সাধু সাধু।
আশা করি আমাদের নতুন মন্ত্রী দেশের তথা দশের জন্য মঙ্গল চিন্তা করবেন এবং নিজের তথাই রাজ্যের নাম উজ্জ্বল করবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। সাধু সাধু। আরে অমল যে, তা অনেকদিন পর দেখছি তোমায়। কেমন আছো ভায়া? আর বলো না ভায়া, ছেলেটাকে নিয়ে খুব চিন্তায় আছি। আজ প্রায় 12 দিন হয়ে গেল বদ্যির ওষুধ খেয়েও জ্বর কমছে না। তা ভায়া, বদ্যির ওষুধ খেয়েও যখন অসুখ সারেনি, তখন না হয় একবার ওই হ্যারিকেন বাবার কাছে গেলে দেখো, জ্বর কমলেও কমতে পারে। হ্যারিকেন বাবা? তিনি আবার কি? খুব নাম ওনার। শুনেছি মন্ত্র টন্তর বলে সবার রোগ সারিয়ে দেন। যে রোগ অন্য কেউ সারাতে পারে না, সেই রোগও তিনি সারিয়ে দেন। ও তাই নাকি গো? হ্যাঁ, তাহলে তো আমাকেও একবার ওনার কাছে নিয়ে চলো না ভায়া, যদি ছেলেটা আবার ঠিক হয়ে যায়। আসছে শনিবার যাবো তাহলে। এখন ওং চামুন্ডায় বেছায়া রিং ক্রিং ওং ফট স্বাহা। রাজামশাই, আজ দেখছি গভীর চিন্তায় মগ্ন। কি হয়েছে যদি বলেন মহারাজ? মন্ত্রী, পদ্মকোট পাহাড়ের গায়ে গুহার মধ্যে নতুন হ্যারিকেন বাবার আগমন। রাজ্যে ছড়িয়ে পড়েছে এই বার্তা। কে এই হ্যারিকেন বাবা? কোথা থেকেই বা এলেন সেটা জানতে হবে। মহারাজ, এরা সব আসেন আবার চলেও যান, এদের নিয়ে এত চিন্তা করবেন না। না না মন্ত্রী, এ বাবা যে সে বাবা নয়। এ বাবা হলো বশীকরণ মন্ত্র জানা বাবা। দেশের মানুষ এক এক করে হ্যারিকেন বাবার নাম জপ করতে শুরু করেছে। জল মাথার উপর যাওয়ার আগে কিছু একটা করতেই হবে মন্ত্রী। ঠিক আছে, আমি না হয় কালই একবার যাব তাহলে সেখানে। না না মন্ত্রী, তুমি না, আমি নিজে যাব। গিয়ে দেখবো কে সেই বাবা যার এত ক্ষমতা। আপনি যাবেন? সাবধানে মহারাজ, আপনার যাওয়াটা কি ঠিক হবে? চিন্তা করো না, কাক পক্ষিতে টের পাবে না। আমি রাজা না, প্রজা সেজেই যাব। খুব চিন্তায় থাকবো মহারাজ। সাধু বাবা মোটেও সুবিধের নয়। চিন্তা করো না মন্ত্রী, যত শীঘ্র সম্ভব আমি ফিরে আসব। ততক্ষণ তুমি এদিকটা খেয়াল রেখো। আপনি কিছু চিন্তা করবেন না মহারাজ, তাড়াতাড়ি ফিরে আসুন। ওই তো গুহার ভেতর আগুন দেখা যাচ্ছে। ওখানেই আছে নিশ্চয়ই ওই বাবা। যাই দেখি। কি এ আমি কি দেখছি? ওং চামুন্ডায় বেছায়া রিং ক্রিং ওং ফট স্বাহা। ও তাহলে চন্দ্রনাথই ফিরে এসেছে ছদ্মবেশে। প্রতিশোধ নিতে এসেছে আমার উপর। আমিও ছাড়ব না। দেখি ও কি করে। কই আমার সোনা মানিক, এবার কথা বলো। আমার এত দিনের তপস্যা আজ সফল হতে চলেছে। নাও এবার বলো তো মা কালী, মা বলো, আমার যে আর তর্স হয়েছে না, বলো। কি সর্বনাশ! চন্দ্রনাথ মৃতদেহকে দিয়ে কেন কথা বলাতে চাইছে? আর মতলবটা কি? আপনার এতদিনের তপস্যা গুরুদেব শেষে বিফলে না যায়। না, কিছুতেই না। ওই শয়তান রাজাকে শিক্ষা দেব বলে এত দিন ধরে আমি তন্ত্র সাধনা করেছি। আজ শেষ দিনে এসে আমি কিছুতেই পেছনে হটব না। সফল আমাকে হতেই হবে।
আমি আমার ছেলের, আমার সোনার বলি এমনি এমনি বৃথা হতে দিতে পারি না। ওকে কথা বলতেই হবে। ও একবার কথা বললেই আমি সফল সফল। তখন আর কারোর সাধ্য নেই আমাকে আটকায়। ওহ, কি ভয়ানক লোক এই চন্দ্রনাথ। আমার উপর প্রতিশোধ নেবে বলে নিজের ছেলেটাকেও বলি দিয়েছে। উফ, একে শুলে চড়ানো উচিত। না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। এক্ষুনি প্রাসাদে ফিরে গিয়ে এর একটা বিহিত করতেই হবে। যাই, এক্ষুনি যাই। আমি কিছুতেই এখান থেকে নড়তে পারছি না। কেন কেন পারছি না? কি ভেবেছিলে এখানে আসা সোজা, কিন্তু যাওয়া আমার ইচ্ছের ওপর। না বলে এসে গেছো, কিন্তু যেতে আর তোমায় দিচ্ছি না রাজা। মানে যেতে দেবে না মানে কি? মানে এই দেখো দেখো তোমার আমি কি অবস্থা করি। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ, রূপং পতয়ে নমঃ, রাজা ধীমহি কুকুরায় গতে। রাজা এক বিশেষ কাজে বাইরে গেছেন, তাই রাজসভার কার্য আজ স্থগিত রাখা হচ্ছে। রাজামশাই কোথায় গেছেন মন্ত্রীমশাই? এক বিশেষ প্রয়োজনীয় কাজে বেরিয়েছেন, তাই এক্ষুনি সেই বিষয়ে কাউকে কিছুই বলা যাবে না। রাজামশাই স্বয়ং নিজের মুখেই এসে বলবেন। আমি এক্ষুনি একবার রাজজ্যোতিষীর কাছে যাব, তাই আজ রাজসভা এখানেই শেষ হলো। প্রণাম নেবেন রাজজ্যোতিষী। এক বিশেষ কারণে আমি আপনার কাছে এলাম। আসুন আসুন, কি সৌভাগ্য! স্বয়ং মন্ত্রী মশাই আমার গরিব খানায় এসেছে। আগে রাজ্যে ঘোরতর বিপদের সংকেত পাচ্ছি। রাজা সেই কার্য হেতু গতকাল রাতে ছদ্মবেশে বেরিয়েছিলেন, এখনো ফিরে আসেননি। সে কি? এ তো সাংঘাতিক ব্যাপার। দাঁড়ান দাঁড়ান, এক্ষুনি আমার গণিতের খাতাখানা বের করি। ওং নম শ্রী দুর্গা মাতা ওই নম, নম কালীকে নম, শক্তি স্বরূপেণ মাতা চামুণ্ডায় নম। ওই তো গুহার ভেতর আগুন দেখা যাচ্ছে। ওখানেই আছে নিশ্চয়ই ওই বাবা। যাই দেখি। ওম চামুণ্ডায় বেছায়া রিং ক্রিং। কি আমি কি দেখছি? ওম চামুণ্ডায় বেছায়া রিং ক্রিং ওং ফট স্বাহা। ও, তাহলে চন্দ্রনাথই ফিরে এসেছে ছদ্মবেশে। প্রতিশোধ নিতে এসেছে আমার উপর। আমিও ছাড়ব না। দেখি ও কি করে। কই আমার সোনা মানিক, এবার কথা বলো। আমার এতদিনের তপস্যা আজ সফল হতে চলেছে। নাও নাও, এবার বলো তো মা কালী, মা বলো, আমার যে আর তর্স হয়েছে না, বলো। কি সর্বনাশ! চন্দ্রনাথ মৃতদেহকে দিয়ে কেন কথা বলাতে চাইছে? আর মতলবটা কি?
আপনার এতদিনের তপস্যা গুরুদেব শেষে বিফলে না যায়। না, কিছুতেই না। ওই শয়তান রাজাকে শিক্ষা দেব বলে এত দিন ধরে আমি তন্ত্র সাধনা করেছি। আজ শেষ দিনে এসে আমি কিছুতেই পেছনে হটব না। সফল আমাকে হতেই হবে। আমি আমার ছেলের, আমার সোনার বলি এমনি এমনি বৃথা হতে দিতে পারি না। ওকে কথা বলতেই হবে। ও একবার কথা বললেই আমি সফল সফল। তখন আর কারোর সাধ্য নেই আমাকে আটকায়। ওহ, কি ভয়ানক লোক এই চন্দ্রনাথ। আমার উপর প্রতিশোধ নেবে বলে নিজের ছেলেটাকেও বলে দিয়েছে। উফ, একে শুলে চড়ানো উচিত। না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। এক্ষুনি প্রাসাদে ফিরে গিয়ে এর একটা বিহিত করতেই হবে। যাই, এক্ষুনি যাই। একি আমি কিছুতেই এখান থেকে নড়তে পারছি না। কেন পারছি না? কি ভেবেছিলে এখানে আসা সোজা, কিন্তু যাওয়া আমার ইচ্ছের ওপর? না বলে এসে গেছো, কিন্তু যেতে আর তোমায় দিচ্ছি না রাজা। মানে যেতে দেবে না মানে কি? মানে এই দেখো তোমার আমি কি অবস্থা করি। ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ, রূপং পতয়ে নমঃ, রাজা ধীমহি কুকুরায় গতে। কি মহারাজের ঘোরতর বিপদ? বিপদ? কি বলছেন আপনি রাজজ্যোতিষী? মা বলো, আমার যে আর তর্স হয়েছে না, বলো। কি সর্বনাশ! চন্দ্রনাথ মৃতদেহকে দিয়ে কেন কথা বলাতে চাইছে? আর মতলবটা কি? আপনার এতদিনের তপস্যা গুরুদেব শেষে বিফলে না যায়। না, কিছুতেই না। ওই শয়তান রাজাকে শিক্ষা দেব বলে এত দিন ধরে আমি তন্ত্র সাধনা করেছি। আজ শেষ দিনে এসে আমি কিছুতেই পেছনে হটব না। সফল আমাকে হতেই হবে। আমি আমার ছেলের, আমার সোনার বলি এমনি এমনি বৃথা হতে দিতে পারি না। ওকে কথা বলতেই হবে। ও একবার কথা বললেই আমি সফল সফল। তখন আর কারোর সাধ্য নেই আমাকে আটকায়। ওহ, কি ভয়ানক লোক এই চন্দ্রনাথ। আমার উপর প্রতিশোধ নেবে বলে নিজের ছেলেটাকেও বলে দিয়েছে। উফ, একে শুলে চড়ানো উচিত। না, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। এক্ষুনি প্রাসাদে ফিরে গিয়ে এর একটা বিহিত করতেই হবে। যাই, এক্ষুনি যাই। কি ভেবেছিলে এখানে আসা সোজা, কিন্তু যাওয়া আমার ইচ্ছের ওপর? না বলে এসে গেছো, কিন্তু যেতে আর তোমায় দিচ্ছি না রাজা। মানে যেতে দেবে না মানে কি? মানে এই দেখো তোমার আমি কি অবস্থা করি।
ওম হ্রিং ক্রিং চামুণ্ডায় নমঃ, রূপং পতয়ে নমঃ, রাজা ধীমহি কুকুরায় গতে। তাহলে এখন উপায়? সাধুর মায়া জাল ভেদ করে মহারাজ এখন আসতে পারবেন না। তন্ত্রবিদ্যায় পারদর্শী ওই হ্যারিকেন বাবা খুবই শক্তিশালী মন্ত্রের বলে রাজা মশাইকে বন্দি করে রেখেছেন। ওই মৃতদেহকে দিয়ে কথা বলিয়ে মহারাজের সর্বস্ব দখল করাই হলো ওর উদ্দেশ্য। এখন উপায়? এই বিপদ থেকে কি করে রক্ষা পাবো? দুজন অল্প বয়স্ক পুত্র সন্তান পারবে এই বিপদ থেকে উদ্ধার করতে। তারাই একমাত্র মায়াজাল ভেদ করে মহারাজের কাছে যেতে পারবে। দুজন অল্প বয়স্ক পুত্র সন্তান? রাজ্যধীশ মহাশয়, আমার দুই পুত্র এই কাজ করবে। আমার দুই পুত্র এই কাজ করবে। ভালো করে ভেবে বলুন, এই কাজে কিন্তু বিপদের আশঙ্কাও প্রবল। রাজ্যের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব এখন আমার হাতে, তাই বিপদ দেখে পিছু হটে যাওয়া কাপুরুষতা হবে। আপনি শুধু কি করতে হবে বলুন। বেশ, তাহলে আজ রাতেই আমাদের যা করার করে ফেলতে হবে। মহারাজ ভেতরে কুকুর হয়ে আছেন, তোমরা গিয়ে কোনো মতে ওনাকে গুহা থেকে বের করে নিয়ে এসো। পুকুর পেরোলে জানবে মায়ার শক্তিও শেষ, কিন্তু তার আগে খুবই সাবধান। ওই সাধু যেন কোনো মতেই টের না পায়। ঠিক আছে, তাই হবে। আমরা এখন আসি। খুব সাবধানে কাজটা করবি, তোদের ওপর আনন্দনগরের ভবিষ্যৎ নির্ভর করছে। তথাস্তু। ওই দেখ, একটা কুকুর দেখা যাচ্ছে। হ্যাঁ, চল আমরা আস্তে আস্তে যাই। ওই দেখ, কুকুরটাও এদিকে আসছে। চল চল, এবার আমরা পুকুরের দিকে হাঁটা দিই। কুকুরটাও তাহলে আমাদের তাড়া করবে আর পুকুরটা পেরিয়ে যেতে পারবো। কি হচ্ছে? অসম্ভব! আমার মায়াজাল থেকে ওই কুকুর বেরিয়ে যেতে পারে না। তাহলে আমার এতদিনের তপস্যা, আমার একমাত্র ছেলের বলিদান সব বিফলে যাবে। এই আমি কিছুতেই হতে দিতে পারি না। কি হয়েছে গুরুদেব? আপনি এত উদ্বিগ্ন কেন হয়ে আছেন? আমাকে এক্ষুনি একবার নতুন করে মায়ার বাঁধনে এই আনন্দনগরকে বাঁধতে হবে। বাবা, খুবই ভালো। আমি গর্বিত তোমাদের ওপর। প্রণাম মহারাজ। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করে আপনারা কত মানুষের জীবন দান করলেন। আপনার মতো মহারাজ যে দেশে থাকবে
সেই দেশ এমনিতেই সুরক্ষিত থাকবে মহারাজ। আপনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে যেভাবে গুহার ভেতরে রহস্য উদ্ঘাটন করলেন তা আমাদের কাছে দৃষ্টান্ত মহারাজ। আপনার জন্য এটুকু করতে পেরে নিজেকে সত্যি ধন্য মনে হচ্ছে। চন্দ্রনাথ আমার হাজার ক্ষতি করলেও এক সময় ও আমার মন্ত্রী ছিল। ওর ছেলের মৃত্যু আমাকে খুব কষ্ট দিয়েছে, আর ও বোধহয় এই মুহূর্তে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওকে জীবন দান করে দিও। ভগবান ওকে এমনিতেই অনেক শাস্তি দিয়েছেন। এই হলো আমাদের রাজা। জয় মহারাজের জয়, জয় আনন্দনগরের রাজার জয়, জয় রাজা রুদ্র প্রতাপ সিংহের জয়।